দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ স্বাধীন বাংলাদেশের প্রশাসনের প্রত্যাবর্তন। সরকারি কর্মচারী এবং বুদ্ধিজীবী সম্প্রদায় যারা নিরাপদ আশ্রয়ের লোভে সীমান্ত অতিক্রম করেছিলেন, তারা পাকিস্তানি প্রশাসনিক কাঠামো বজায় রেখেই পদোন্নতি এবং নিজেদের ভাগ্যের উন্নতির পরিকল্পনায় সময় অতিবাহিত করছিলেন। আমলাদের মধ্যে দেশ গড়ে তোলার কোনো নতুন চিন্তাভাবনা বা উন্নয়ন কৌশল অবলম্বনের প্রয়াস দেখা যায়নি। স্বাধীনতার আগে 1971-এর 10 ডিসেম্বর ভারতে অবস্থানরত মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় যে সকল কর্মকর্তা কর্মচারী পাকিস্তান সরকারের অধীনে চাকরিরত ছিলেন, বিনা বিচারে তাদের শাস্তি দেওয়া হবে না। যুদ্ধকালে অফিস ত্যাগ করে যারা বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকার করেছিলেন তারা পূর্ববতে যোগদান করবেন এবং পাকিস্তান সরকারের অধীন কর্মকর্তারা ওএসডি হবেন। এরই ভিত্তিতে স্বাধীনতার পরে প্রশাসনিক কাজ শুরু করার জন্য 17 ডিসেম্বর দেশটির 19টি সবকটি জেলায় ডেপুটি কমিশনার ও পুলিশ সুপার নিয়োগ করা হয়। 18 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ সরকারের মুখ্য সচিব হলেন রুহুল কুদ্দুস এবং পুলিশ মহাপরিদর্শক আব্দুল খালেক ঢাকায় পৌঁছে তাদের দায়িত্ব নেন। সেদিন ছিল শনিবার। তারা একাই আসেননি, সঙ্গে এসেছিল ভারতীয় সরকারি আমলা এবং কারিগরি বিশেষজ্ঞ দল। এই ভারতীয় বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বাধীন বাংলাদেশ সরকার তার কাজ শুরু করে। 19 ডিসেম্বর রোববার, সেই সময় সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও স্বাধীনতার আবেগ আনন্দে আপ্লুত সরকারি কর্মচারীগণ কাজে যোগদান করেন। শুধু বিশেষজ্ঞ দল পাঠানোই নয়, স্বাধীনতার পরপরই ভারত সরকার বাংলাদেশকে 3 কোটি টাকা অনুদান দেয়। এটাই বাংলাদেশের গৃহীত প্রথম বিদেশি অনুদান। বাংলাদেশ সরকারের কোষাগারে তখন তেমন কোনো অর্থ মজুদ ছিল না। পাকিস্তান সেনাবাহিনী পরাজয় নিশ্চিত জেনে ডিসেম্বরের প্রথম দিকে স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা অফিসে রক্ষিত সব অর্থ ও স্বর্ণ পাকিস্তানে পাচার করেছিল বা পুড়িয়ে ফেলেছিল। পাচার করার পরও 100 কোটি টাকার সমপরিমাণ নোট ঢাকায় থেকে যায়, যা পাকিস্তান বাহিনী শেষ মুহূর্তে জ্বালিয়ে দেয়। দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেন অক্টোবর মাসেই ভারত সরকারের সঙ্গে প্রবাসী সরকারের 7 দফার একটি গোপন চুক্তি হয়। সেই চুক্তির ধারাগুলো যা ছিল বলে প্রচারিত হয় তাতে বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্বই থাকে না। ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা আর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় কাজ শুরু হলে সর্বব্যাপী ভারতীয় রাষ্ট্রের কর্তৃত্ব দৃশ্যমান হলে এই বিশ্বাস সবার মনে বদ্ধমূল হয়। প্রবাসী সরকারের দিল্লি কমিশনের প্রধান এবং পরে রাষ্ট্রদূত, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরীও এক সাক্ষাৎকারে এই গোপন চুক্তি হয়েছিল বলে নিশ্চিত করেছেন। তার মতে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এই চুক্তি স্বাক্ষর করার পরপরই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বাধীনতার পর থেকে এই বিষয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও আওয়ামী লীগের কোনো নেতা এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনো জবাব বা ব্যাখ্যা দেননি। অনেক পরে 1974-এর জানুয়ারিতে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক জনসভায় বলেছিলেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি স্বাক্ষর হয়নি। 28 ডিসেম্বর 3 জন সংখ্যালঘু নেতা, যাদের মধ্যে চিত্তরঞ্জন সুতার ছিলেন একজন, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন। তারা তার কাছে বাংলাদেশকে ভারতের অংশ করে রাখার প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের প্রস্তাবের জবাবে বলেন, এ নামুমকিন হ্যায়। মুক্তিযুদ্ধের ফলে সামাজিক ক্ষতি হয়েছিল অনেক। ছাত্ররা হারিয়েছিল তাদের শিক্ষাজীবনের একটি বছর। অনেকে লেখাপড়া শেষ করতে পারেনি। অনেকে হারিয়েছিল তাদের পেশা। অনেক পরিবারই ছিল এক বা একাধিক স্বজন হারানোর বেদনা। কোনো কোনো পরিবারের সকল নারী ধর্ষণের শিকার হয়েছিল। পাকিস্তানি সেনাদের ক্যাম্পে আটক থাকা নারীরা মুক্ত হয়ে তাদের স্বজনদের কাছে ফিরছিল। সেই স্বজনেরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষিত নারীদের সহজভাবে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল। সদ্য স্বাধীন দেশে সর্বব্যাপী নৈরাজ্য শুরু হয়েছিল। যাদের ক্ষমতা ছিল, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছিল। অনেকে দেশে ফিরেই পূর্বশত্রুতার প্রতিশোধ নিয়েছিল। 16 তারিখ নিয়াজির আত্মসমর্পণের পরপর থেকেই শুরু হয়েছিল বহু মুক্তিযোদ্ধার উন্মত্ত আচরণ। মুক্তিযোদ্ধারা পটকা ফোটানো, বাজি পড়ানোর বদলে রাইফেল অথবা স্টেন গানের গুলি ছুড়ে আনন্দ উল্লাস প্রকাশ করতে আরম্ভ করে। সন্ধ্যা হলেই প্রচুর ফাঁকা গুলির আওয়াজ শোনা যেত। এটা নাকি ছিল বিজয়ী উল্লাস। শেখ মনি এসব দেখে বলেছিলেন, ছেলেরা করছে কি, এত গুলি নষ্ট করছে কেন? এসব তো রাখা দরকার ভবিষ্যতের জন্য।
16 ডিসেম্বর রাত্রি থেকে বিজয় উল্লাসে মত্ত যেসব মুক্তিযোদ্ধা ঘুরে বেড়াচ্ছিল তাদের অনেকের হাতেই ছিল AK-47 রাইফেল। এসব অস্ত্র কখনো মুক্তিযোদ্ধাদের সরবরাহ করা হয়নি। মুক্তিযোদ্ধাদের কোনো ইউনিট কমান্ডার এদের শনাক্ত করতে পারেনি। এদের বেশিরভাগই প্রভাবশালী অভিভাবকের নিরাপদ আশ্রয়ে এই 9টি মাস কাটিয়েছে। যুদ্ধের ধারে কাছেও তারা যায়নি। 1971-এর 19শে ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি দালালকে ধরে এনে মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর কার্যালয়ে প্রশ্ন করা হচ্ছে। একজন হাতকড়া পরা প্রহীত ব্যক্তি 40 জন বাঙালি বুদ্ধিজীবী হত্যায় সম্পৃক্ত ছিল বলে অভিযোগ আনা হয়েছিল। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পরবর্তীকালে ঢাকার নাট্যমঞ্চের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হয়ে ওঠেন। তার প্রতিষ্ঠিত ঢাকা থিয়েটার বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয়ে ওঠে। বাংলাদেশের সাংস্কৃতিক জগতের বরেণ্য এবং জনপ্রিয় শিল্পীরা ঢাকা থিয়েটারের মঞ্চনাটক করতেন। এভাবেই ঢাকা থিয়েটারের আফজাল ও সুবর্ণা জুটির 80 দশকের তারুণ্যের ক্রেজ হয়ে ওঠে। ঢাকা থিয়েটারের মঞ্চের নায়কেরা অনেকেই ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। পদ্মা নদীর মাঝির কুবের চরিত্রে অভিনয় করা রাইসুল ইসলাম আসাদ ও ঢাকায় সিনেমার জনপ্রিয় ভিলেন হুমায়ুন ফরিদি দুজনেই ঢাকা থিয়েটারের নাট্যকর্মী ছিলেন। 16 ডিসেম্বর বিজয়ের ঠিক একদিন পর 18 ডিসেম্বর টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর অধিনায়ক কাদের সিদ্দিকী এবং তার বাহিনীর কয়েকজন মিলে দুষ্কৃতকারী অভিযোগে 4 যুবককে আটক করে নিয়ে এলেন ঢাকার আউটডোর স্টেডিয়াম বা পল্টন ময়দানে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানা গেল না। দেশের সংবাদপত্রের রিপোর্টার ও ফটো সাংবাদিক এবং বিদেশি টেলিভিশন ক্যামেরার সামনে আধা ঘন্টা ধরে পিটিয়ে তারপর কাদের সিদ্দিকী নিজ হাতে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করলেন 4 যুবককে। ভয়ঙ্কর, বিপজ্জনক ও নির্মম এই ঘটনার ছবি দেখানো হলো বিশ্বের বহু দেশে। যুদ্ধ চলাকালে আইনের বিচার সঠিক নয় এমন ঘটনা হয়তো অনেকই ঘটেছে, কিন্তু যুদ্ধ যখন শেষ তখন এরকম ঘটনা এবং একটি বৃহৎ মুক্তিযোদ্ধা বাহিনীর অধিনায়কের স্বহস্তে সেটা ঘটিয়েছেন। বিশ্ব সমাজে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা এবং সহানুভূতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এটি। এমনিতেই মুক্তিযুদ্ধে আমাদের সামাজিক ক্ষতি হয়েছিল অনেক। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল সামাজিক মূল্যবোধ। আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল। বিজয় পরবর্তী কথিত মুক্তিযোদ্ধারা লুটতরাজ, দখলদারিতে মেতে উঠল। প্রকৃত মুক্তিযোদ্ধাদের একাংশ যোগ দিল এসবে। শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এসব তৎপরতা প্রতিহত কিংবা এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যোগ্য এবং প্রস্তুত ছিল কি? জনবহুল স্থানে শত শত মানুষের সামনে এরকম নারকীয় ঘটনার পরও কাদের সিদ্দিকীকে প্রকাশ্যে প্রশ্রয় পেতে দেখা গেছে। প্রকাশ্য জনসভায় সরকার প্রধান শেখ মুজিব তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, কাদের, তুই 4 জনকে মেরেছিস, 400 লোক মারলেও আমি তোকে কিছুই বলতাম না। এরাই পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সমর্থক বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র এবং পাকিস্তানি অস্ত্রাগার থেকে লুট করা অস্ত্র নিয়ে রাতারাতি মুক্তিযোদ্ধা বনে যায়। এদেরই একটি অংশ অন্যের গাড়ি, বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দখল করে নেয়। যারা কোনোদিন মুক্তিযুদ্ধের ধারে কাছে যায়নি তারাই 17 তারিখ রাস্তায় বের হয়ে দর্প ভরে, কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে, এদের কেউ কেউ অবাঙালিদের সম্পত্তি লুটপাট করতে শুরু করে। অন্যান্যদের উপর চড়াও হয়। এদের তখন নাম হয় 16th ডিভিশন, ষোড়শ বাহিনী, কারণ এর সূচনা হয়েছিল ডিসেম্বরের 16 তারিখ। অবাঙালিদের সম্পত্তি লুটপাট করার যে উৎসাহ দেখা গিয়েছিল এই 16 ডিভিশনের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল না। তথাকথিত ভদ্রলোকরাও তাদের সমান উৎসাহী এবং সমান বিবেকবর্জিত ছিলেন। ষোড়শ ডিভিশনের এই ব্যাধি অচিরেই সংক্রমিত হয় মুক্তিযোদ্ধাদের একাংশের মধ্যে। ভারতের সাহায্য ছাড়াই মুক্তিযুদ্ধে দেশের ভেতরে থেকেই এক অজেয় মুক্তিবাহিনী গড়ে তুলেছিলেন কাদের সিদ্দিকী। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক এই তরুণ নন কমিশন অফিসারের অস্ত্র চালনা এবং সামরিক বিদ্যার প্রাথমিক ধারণা ছিল, কিন্তু তিনি ছিলেন একজন সহজাত যোদ্ধা এবং সংগঠক। টাঙ্গাইলের একটি বিরাট অঞ্চল তিনি পুরো মুক্তিযুদ্ধের সময় মুক্ত রেখেছিলেন। তার অস্ত্রভাণ্ডার গড়ে ওঠে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া অস্ত্রে। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে বাঘা সিদ্দিকী বলে ডাকা হতো, কিন্তু 18 তারিখে এক নির্মম অসৈনিক সুলভ ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন তিনি ঢাকার আউটার স্টেডিয়ামে বিদেশি টেলিভিশন ক্যামেরার সামনে আধা ঘণ্টাকাল পিটিয়ে তারপর নিজ হাতে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অজ্ঞাত অভিযোগে ধৃত 4 জন বন্দীকে নির্মমভাবে হত্যা করেন। অন্য অনেক বিদেশি সাংবাদিকদের সাথে সেই হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন তরুণ ইতালিয়ান সাংবাদিক ওরিয়ানা ফালাচি। এই হত্যাকাণ্ড নিয়ে তিনি একটি কঠোর প্রতিবেদন লিখেছিলেন। শেখ মুজিব পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলেও ওরিয়ানা আবারও ঢাকায় আসেন এবং পরপর 2 দিন তার সাক্ষাৎকার নেন তিনি। বহু দেশেই আউটডোর স্টেডিয়ামের এই নির্মম ঘটনার
ছবি দেখানো হয়। ফলে যুদ্ধের সময় বাংলাদেশের প্রতি বিশ্ব সমাজের যে শুভেচ্ছা এবং সহানুভূতি তৈরি হয়েছিল, তখন থেকে তাতে ভাটা পড়তে শুরু করে। এই বর্বর হত্যাকাণ্ড শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে বিচলিত করেনি, বরং কাদের সিদ্দিকী প্রকাশ্যেই প্রশ্রয় পেয়েছিলেন। তার অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে প্রকাশ্য জনসভায় শেখ মুজিব তাকে উদ্দেশ্য করে বলেন, কাদের, তুই 4 জনকে মেরেছিস, 400 লোককে মারলেও আমি তোকে কিছুই বলতাম না। সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে তরুণ মুক্তিযোদ্ধারা রেড ক্রসের নিরাপত্তা বলয়ে থাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আক্রমণ করার হুমকি দেয়, কারণ সেখানে পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মালেক আশ্রয় নিয়েছিলেন। তাকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের জন্য মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিতে হবে, এটাই ছিল তাদের দাবি। মুক্তিযোদ্ধা কমান্ডাররা অসহায়ভাবে স্বীকার করেন অনুসারীদের ওপর তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই। সেদিন 18 ডিসেম্বর এক ভয়াবহ আবিষ্কার সকলকে স্তব্ধ করে দেয়। বিজয়ের আনন্দ ম্লান হয়ে যায়। নির্বাক বিস্ময়ে ঢাকাবাসী রায়ের বাজার কাটাসুরের পরিত্যক্ত ইটখোলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, চিকিৎসক সহ বুদ্ধিজীবীদের প্রায় 200 বিকৃত এবং গলিত মৃতদেহ আবিষ্কার করে। ইটখোলায় তখন অল্প পানি, সেই অল্প পানিতে হাত এবং চোখ বাঁধা মৃতদেহ পড়ে আছে। দেখলেই বুঝতে পারা যায় মৃত্যুর আগে তাদের প্রত্যেককে ভয়াবহ নির্যাতন করা হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন বরেণ্য হৃদরোগ চিকিৎসক ডক্টর ফজলে রাব্বি। তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। তার হৃৎপিণ্ড উৎপাটন করা হয়েছিল। এই বুদ্ধিজীবীদের সকলেই স্বাধীন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আত্মসমর্পণের 2 দিন আগে প্রায় সবাইকেই একটা কাদামাখা মাইক্রোবাসে তাদের বাসগৃহ থেকে তুলে নেওয়া হয়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের এই অপারেশন পরিচালনা করেছিল আল বদর নামের পাকিস্তানি একটি মিলিশিয়া বাহিনী। মূলত পূর্ব পাকিস্তানের জামায়াতে ইসলামী দলটির তরুণ শহরের সদস্যদের নিয়ে এই খুনি বাহিনী গঠন করা হয়েছিল। তবে জামায়াতে ইসলামী আল বদর বাহিনী গঠনে দলের সাংগঠনিকভাবে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছে। আল বদরেরাই বুদ্ধিজীবীদের থেকে ধরে নিয়ে গিয়েছিল, তেমন কোনো জোরালো প্রমাণ নেই। এবারে দ্বিতীয় পরিচ্ছেদ, প্রবাসী সরকার এবং শেখ মুজিবের প্রত্যাবর্তন। সারা দেশ অপেক্ষায়। স্বাধীন বাংলা সরকার এসে দেশের শাসনভার গ্রহণ করবে। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় কর্তৃপক্ষের তরফে সমন্বয়ের দায়িত্ব ছিল ডিবি ধরের। তিনি কলকাতায় এলেন 18 ডিসেম্বর। তখনও স্বাধীন বাংলাদেশ সরকার কলকাতায়। 18 থেকে 21 ডিসেম্বর বাংলাদেশ মন্ত্রিসভার সঙ্গে তার আলাপ আলোচনা চলে। বিভিন্ন বিষয়ে বাংলাদেশ মন্ত্রিসভার অনুরোধে এই আলোচনার মধ্যেই ভারতীয় সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করে। ঠিক হয় রাষ্ট্রযন্ত্র সচল করা ও অর্থনীতির পুনর্গঠনের জন্য ভারত সাহায্য করবে। ডিপি ধরের সঙ্গে আলাপ সেরে 22 ডিসেম্বর বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা বাংলাদেশে ফেরে। দেশ স্বাধীন হওয়ার মাত্র 6 দিন পর তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম প্রবাসী সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ডাকোটা বিমানে দেশে ফেরেন। ঢাকাবাসী মুজিবনগর সরকারকে প্রাণঢালা সংবর্ধনা দেয়, কিন্তু স্বাধীন দেশে ফিরে আসার ক্ষেত্রে এই বিলম্বের কারণে দেশের মানুষের মধ্যে, বিশেষত শহরে মধ্যবিত্ত সচেতন অংশের মধ্যে তারা কিছুটা সমালোচিত হন। একই দিনে পাকিস্তানের মিলানওয়ালি কারাগার থেকে শেখ মুজিবুর রহমানকে স্থানান্তর করে গৃহবন্দী রাখা হয়। 3রা জানুয়ারি করাচিতে আহুত এক বিশাল জনসভায় পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, তিনি যদি শেখ মুজিবকে শর্তহীনভাবে মুক্তি দেন, তারা সেটা অনুমোদন করবে কিনা। সমবেত জনতা উচ্চস্বরে তা সমর্থন করে। আগের দিন 21 ডিসেম্বর ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফর আহমেদ এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন। তিনি মন্তব্য করেন, সব সংগ্রামী শক্তিকে আস্থায় নেওয়া এবং তাদের কাজে লাগানো দরকার, এবং একটি জাতীয় সরকারই কাজটি করতে পারে। সংগ্রামী শক্তি বলতে তিনি আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, মাওলানা ভাসানীর দল, বাংলাদেশ জাতীয় কংগ্রেস, এই 5টি দলের নাম উল্লেখ করেন। তার এই বক্তব্য নিয়ে কিছুটা হইচই পড়ে যায়। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো দাবিদার আছে, এটা অনেকে ভাবতেই পারত না। 23 ডিসেম্বর আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক KM ওবায়দুর রহমান সংবাদ সম্মেলন ডেকে বললেন, এই মুহূর্তে বিভিন্ন দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা শুধু মানুষকে বিভ্রান্ত করবে। সেদিন ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের মাধ্যমে শুরু হয় নতুন রাষ্ট্রের ঐতিহাসিক পথযাত্রা। মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে বাংলাকে রাষ্ট্রভাষা, স্টেট ব্যাংককে বাংলাদেশ ব্যাংক,
মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত এবং প্রেস ট্রাস্ট বিলুপ্ত ও যুদ্ধ চলাকালে অনুষ্ঠিত সব একাডেমিক ও পাবলিক পরীক্ষার ফলাফল বাতিল ঘোষণা করা হয়। 10 জানুয়ারি 1972-এ দেশে ফেরার প্রাক্কালে বঙ্গবন্ধু এয়ারপোর্টে দেয়া বক্তব্যের লিখিত টেক্সট। তিনি বলেছিলেন, গত 9 মাসে আমার দেশবাসী শতাব্দী অতিক্রম করেছে। তিনি বলেছিলেন তিনি কোনো ঘৃণা বা বিদ্বেষ নিয়ে ফিরে যাচ্ছেন না, তিনি বেইনসাফির বদলে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ফিরে যাচ্ছেন। কিন্তু বাস্তবে সেটা আর ঘটেনি। 25শে ডিসেম্বর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বঙ্গভবনে এক সংবাদ সম্মেলন করেন। প্রস্তাবিত জাতীয় সরকার সম্বন্ধে তিনি মন্তব্য করেন, নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকারই গঠিত হয়েছে। তিনি আরও বলেন, 5 দলীয় উপদেষ্টা কমিটি বৈধ থাকবে এবং কমিটির সব সদস্যই ঢাকায় ফিরে এলে এর বৈঠক অনুষ্ঠিত হবে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী সেই 5 দলীয় উপদেষ্টা কমিটির বৈঠক আর কখনোই অনুষ্ঠিত হয়নি। দেশের মানুষের ঐক্যের শীর্ষবিন্দু মুক্তিযুদ্ধকে ঘিরে সদ্য স্বাধীন দেশে যে সংহত এবং ব্যাপক ঐক্যের সূচনা হতে পারত, শুরুতেই সেই সম্ভাবনাকে নিঃশেষ করে এই জাতীয় অর্জনকে একটি দলের কুক্ষিগত করে ফেলা হলো। মধ্যবিত্তের উজ্জ্বল অংশের আকাঙ্ক্ষা ছিল অনেক তীব্র। প্রবাসী সরকারকে অবিলম্বে ঢাকায় এসে নতুন রাষ্ট্রে সরকারের দায়িত্ব নেবার জন্য অব্যাহতভাবে তাদের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল। এমনকি এ ধরনের চাপ দেওয়া হচ্ছিল পাক বাহিনীর আত্মসমর্পণের আগে থেকেই। কিন্তু ভীরুতা এবং সশস্ত্র সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক না থাকায় নেতারা বিপদসংকুল আর অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হতে ইতস্তত করছিলেন। 1972-এর 1 জানুয়ারি সরকারি ব্যবস্থাপনায় শরণার্থীদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়। 23 জানুয়ারির মধ্যে মোট 98,93,000-এর মধ্যে 50 লাখ শরণার্থী প্রত্যাবর্তন করে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন মুক্তিযুদ্ধের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানালেন, কিন্তু সেই আহ্বানে বিশেষ কোনো কাজ হলো না। অনেকেই তখন প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। বাড়ি, গাড়ি, দোকান, অফিস দখলের উৎসব চলছে। সিরাজুল আলম খানের অনুসারী ছাত্রলীগের একদল কর্মী ডিসেম্বরের শেষ দিকে পুরনো ঢাকার র্যাঙ্কিন স্ট্রিটে জনতা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস দখল করে নেয়। সেখান থেকে জামাতে ইসলামের দৈনিক পত্রিকা সংগ্রাম ছাপা হতো। এই দখল অপারেশনের নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আফতাবউদ্দিন আহমেদ। তিনি পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন। এই প্রেস থেকেই গণকণ্ঠ পত্রিকা ছাপা হতে থাকে, যা পরবর্তী সময় জাসদের মুখপত্র হিসেবে পরিচিত হয়। শেখ ফজলুল হক মনির মুখ পিছিয়ে থাকবে কেন? তারাও দলবল নিয়ে দৈনিক পাকিস্তান, যা পরে দৈনিক বাংলা নামে প্রকাশিত হয়েছিল, এবং মর্নিং নিউজ অফিস দখল করতে চান। ঘটনাক্রমে ওই ভবনটির বারান্দায় দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত তথ্য সচিব বাহাউদ্দিন চৌধুরী। তিনি শেখ মনিকে ধমক দিয়ে বলেন, খবরদার, আমি যতক্ষণ আছি এক পাও এদিকে নয়। শেখ মনি আর সামনে অগ্রসর হওয়ার সাহস পাননি। দৈনিক পাকিস্তান এবং মর্নিং নিউজ রক্ষা পায়, কিন্তু কপাল পড়ল উর্দু দৈনিক পাসবানের। তিনি উর্দু দৈনিক পাসবানের দখল নিলেন এবং সেই নাম বদলে হল বাংলার বাণী। বাংলার বাণী হয়ে উঠল আওয়ামী লীগের মুখপাত্র। নতুন সরকার কাজ শুরু করলেও শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে সরকার ক্রমশই দুর্বল হতে থাকে এবং পরিচালিত হতে থাকে ভারতীয় কর্তৃপক্ষের প্রভাবে। ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো 8 জানুয়ারি ভোর রাত 3টায় রাওয়ালপিন্ডির বিমানবন্দরে শেখ মুজিবকে বিদায় জানান। সেদিন স্থানীয় সময় সকাল 6:30টায় তিনি লন্ডনে পৌঁছেন। তার জন্য রেডক্রসের একটি বিমান ভাড়া করেছিল ভারত সরকার, কিন্তু সেই বিমানে তিনি পাকিস্তান ত্যাগ না করে প্রথমে লন্ডনে যেতে চান। 9 মাস ঘটে যাওয়া ঘটনা বলে না জানা পর্যন্ত তিনি ভারত প্রসঙ্গে একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেয়েছিলেন। লন্ডন থেকে শেখ মুজিবুর রহমান টেলিফোনে কথা বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে। লন্ডনে তিনি এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন। হিথ্রো বিমানবন্দরে বিমান থেকে নামার পর প্রথম কথা হয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পূর্ব পাকিস্তান বিভাগের সিরাজুর রহমানের সঙ্গে। তিনি বিবিসিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক সংবাদসমূহের আন্তর্জাতিক পরিবেশনার সমন্বয়ের দায়িত্ব পালন করতেন। তিনি উচ্ছ্বসিতভাবে মুজিবকে বলে উঠলেন, আপনি প্রেসিডেন্ট হয়েছেন। শেখ মুজিব বললেন, আমি আবার কিসের প্রেসিডেন্ট হলাম? উনি বললেন, আপনি তো দেশে ছিলেন না মুজিব ভাই, আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি, আমরা দেশ স্বাধীন করে ফেলেছি। শেখ মুজিব গভীর আবেগে সিরাজুর রহমানকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলেন। দুজনেই কাঁদছেন। এর মধ্যে আরও অনেকেই এলেন, জাকারিয়া খান চৌধুরী, প্রফেসর সুরাই আলম প্রমুখ। সবাই ধীরে সুস্থে তার পাশে বসলেন।
গল্পগুজব করতে করতে শেখ মুজিব বললেন যে মুক্তিযুদ্ধ হলো, কিন্তু কিভাবে হলো সেটা সংক্ষেপে বর্ণনা করা হলো। তিনি জানতে চাইলেন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক ধারণা দেওয়ার পর শেখ মুজিব হতবাক। বললেন, তুই তো ভয়াবহ কথা বলছিস, কত লোক মারা গেছে রে? উনি বললেন, কত লোক মারা গেছে কেউ তো হিসাব করেনি, তবে বিভিন্ন মিডিয়া, বিদেশি সংবাদপত্রের যে সাংবাদিকরা যাচ্ছেন, ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন, সব মিলিয়ে আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি, সাংবাদিকদেরও বলেছি, এ পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মারা গেছে। শেখ মুজিব লন্ডনে পৌঁছে 3 ঘন্টা বিমানবন্দরে অবস্থান করেন। বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলাপ না করে বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুস্থ আছি, বেঁচে আছি। এই মুহূর্তে শুধু আপনারা আমাকে দেখুন, কিছু শোনার আশা করবেন না। তাই এখন আর আমি বেশি কিছু বলতে চাই না, সম্ভবত আজকের পরে একটা বিবৃতি দিতে পারি। 3 ঘন্টা পর শেখ মুজিব বিমানবন্দর থেকে ডক্টর কামাল হোসেনের সঙ্গে ওয়েস্ট অ্যান্ড ক্ল্যারিজেস হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। এই ক্ল্যারিজেস হোটেলেই শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে বসেই তাজউদ্দিনকে ফোন করা হয়। বাংলাদেশে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীকে বলা হলো, হ্যালো তাজউদ্দিন, আমি এখন সাংবাদিকদের দিয়ে পরিবেষ্টিত, আমি তাদের কাছে কি বলবো? আমার প্রিয় দেশবাসী কেমন আছে? পাকিস্তানি সামরিক জান্তা আমার দেশবাসীকে হত্যা করেছে। জবাবে তাজউদ্দিন বললেন, বর্বর পাকিস্তানি সামরিক জান্তা বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে এবং অসংখ্য লোককে দেশছাড়া করেছেন। তিনি বলেন, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে রাজি নই, আমি আমার জনগণের কাছে ফিরে যেতে চাই। শেখ মুজিব সাংবাদিকদের জানান তিনি আগামীকাল বা পরের দিন ঢাকায় ফিরবেন বলে আশা করেছেন। বাংলাদেশ শিগগিরই জাতিসংঘে সদস্যপদের জন্য অনুরোধ করবে। বাংলাদেশের দাবিকে সমর্থনের জন্য ভারত, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড ও ফ্রান্সকে ধন্যবাদ জানান তিনি বলেন, বাংলাদেশ এখন অবিসংবাদিত সত্য এবং এদেশকে বিশ্বের স্বীকৃতি দিতেই হবে। আমি জানতাম বাংলাদেশ মুক্ত হবেই। লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য সম্মেলন কক্ষে প্রবেশের সময় শেখ মুজিব জয় বাংলা স্লোগান দিয়ে তাদের অভিনন্দিত করেন। এটা জানতাম বাংলাদেশ হবেই। আমার দেশের লাখ লাখ লোককে হত্যা করা হয়েছে, নিষ্ঠুর অত্যাচার চালিয়ে হত্যা করা হয়েছে। বেঁচে থাকলে হিটলারও লজ্জা পেত। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টের সাথে এক ইন্টারভিউয়ে তিনি প্রথম 30 লাখ শহীদের কথা উল্লেখ করেন। বাংলাদেশে ফিরে এসেও তিনি রেসকোর্সের ভাষণে শহীদ মানুষের সংখ্যা 30 লাখ বলেছিলেন। দিল্লিতে 8ই জানুয়ারি 1972-এর সূর্যোদয় হল প্রাত্যহিক স্বাভাবিকতায়। সময়ের ব্যবধানে লন্ডনে তখন গভীর রাত। 2 মহাদেশ ভরা অন্ধকার চিরে পিআইয়ের বিশেষ বিমানটি তখন লন্ডনের পথে। দিল্লির চাণক্যপুরের ছক্কাটা সুপ্রশস্ত রাজপথ তাদের সদিচ্ছাবাহীর নাম ফলকের সারি আর সুবিন্যস্ত উদ্যানরাজি কুয়াশার আবরণ থেকে ধীরে ধীরে চোখ মেলল। জনবিরল রাজপথে নির্ধারিত ক্রমিকতায় অবতীর্ণ হল সাইকেল, স্কুটার, বাস আর 70-এর দশকের দিল্লিতে আরোহীর বৃত্ত কিংবা পদমর্যাদার অথবা দুইরি বার্তাসহ অ্যাম্বাসেডর গাড়িতে উপবিষ্ট কর্মগামীদের ঝাঁক। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ের নর্থ ব্লকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভা করছেন। সেখানে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে। অকস্মাৎ সম্মেলন কক্ষের দরজাটি সশব্দে খুলে ফেললেন মানি দীক্ষিত। চোখে মুখে তার উত্তেজনার ছাপ। এইমাত্র খবর এসেছে শেখ মুজিব মুক্তি পেয়েছেন। খবর এসেছে তিনি ইতিমধ্যে পাকিস্তান ত্যাগও করেছেন। ভেঙে গেল বৈঠক। সম্মেলন কক্ষ ভেঙে পড়ল স্বতঃস্ফূর্ত করতালিতে। 2 দিন পর 10ই জানুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেয়া বিমানে তিনি নামেন দিল্লিতে। সে অবিশ্বাস্য সকাল। পালাম বিমানবন্দর। 8:10 ব্রিটিশ প্রধানমন্ত্রীর রূপালী কমেট বিমান ধীরে ধীরে এসে সশব্দে সুস্থির। তার শব্দহীন কর্ণভেদী নীরবতা। সিঁড়ি লাগল, খুলে গেল দ্বার। দাঁড়িয়ে সহাস্যে সুদর্শন, দীর্ঘকায়, রিজু, নবীন দেশের রাষ্ট্রপতি অকস্মাৎ এক নির্বাক জনতার ভাষাহীন জোয়ারের মুখোমুখি। সুউচ্চ কণ্ঠে উচ্চারণ করলেন তিনি আবেগের বাঁধা ভাঙা 2টি শব্দ, জয় বাংলা। করতালি, উল্লাস, আলিঙ্গন, তারপর আবেগের অশ্রুতে এক মোহময় দৃশ্য। সেই দিন বিমানবন্দরে হাজারো গণমান্য মানুষের ভিড়েও জলজলে স্মৃতি হয়ে আছে গাঢ় ধূসর বর্ণের গলাবন্ধ স্যুট আর কালো ওভারকোট পরিহিত নবীন দেশের এই রাষ্ট্রপ্রধানের ছবি। শীতের হিমেল হাওয়ায় অসংখ্য সম্ভাষণ, তার আলিঙ্গনে তার ঘন কালো চুল কিছুটা অবিন্যস্ত। স্বাধীন বাংলাদেশের অভিজ্ঞতায় এই প্রথমবারের মতো দিল্লির আকাশে বাতাসে প্রতিধ্বনিত হল আমাদের রাষ্ট্রপতির সম্মানে 21 বার তোপধ্বনি। কুচকাওয়াজ পরিদর্শন, তারপর ব্রাস ব্যান্ডে আমার সোনার বাংলা আর জনগণমন, 2টি দেশকে উপহার দেয়া বাংলার এক অমর কবির 2টি গানের সুমধুর সুর। বিমানবন্দরে তার
আনুষ্ঠানিক ভাষণে তিনি ভারত এবং ভারতবাসীকে ধন্যবাদ জানালেন। আমার এই যাত্রা বাস্তবায়নের প্রচেষ্টায় আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিরচিত আত্মত্যাগ। তিনি স্মরণ করলেন তার দেশবাসীকে। আমার মানুষের কাছ থেকে যখন আমাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তারা কেঁদেছিল, আমি যখন কারাগারে তারা চালিয়েছিল সংগ্রাম, আর আজ আমি যখন ফিরছি তারা বিজয়ী। তিনি বললেন, এই যাত্রা অন্ধকার থেকে আলোয়, বন্দিত্ব থেকে স্বাধীনতায়, নিরাশা থেকে আশায়। 9 মাসের ব্যবধানে সেই সময়টুকুতেই আমার মানুষ শতাব্দী অতিক্রম করেছে। এই বিজয়কে শান্তি, প্রগতি আর উন্নতির পথে চালিত করতে আমি ফিরছি। এই সান্ত্বনায় ফিরছি যে অবশেষে অসত্যের উপর সত্যের, উন্মাদনার উপর মঙ্গলের বিজয় হয়েছে। বক্তৃতার সময় শেখ মুজিবের অশ্রুসিক্ত চোখ, সেই অশ্রুতে মিশেছিল ভালোবাসা, গর্ব আর আনন্দ। দিল্লিতে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ তীব্র শীত উপেক্ষা করে রাষ্ট্রপতি ভবন থেকে ক্যান্টনমেন্ট প্যারেড গ্রাউন্ডের রাস্তায় অপেক্ষা করছিল। কিন্তু অনির্ধারিত পথে শেখ মুজিবের শোভাযাত্রা রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর কারণে অনেকেই তাকে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হন। সেই ভবনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার বৈঠক হয়। নয়াদিল্লিতে এক বিশাল জনসভায় শেখ মুজিব ভাষণ দেন। তিনি প্রথমে ইংরেজিতে বলতে শুরু করলেও শ্রোতাদের দাবিতে ভাষণ শেষ করেন বাংলায়। তিনি বলেন, বাংলার দুঃখমোচনে ভারতের সাহায্য ও সহযোগিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। শেখ মুজিবকে নিয়ে প্লেন দিল্লি ছাড়ল। প্লেনে সহযাত্রী ছিলেন আব্দুস সামাদ আজাদ, সপরিবারে কামাল হোসেন, ইন্স্যুরেন্স জগতে সুপরিচিত গোলাম মাওলা, সাংবাদিক আতাউস সামাদ আর ফারুক চৌধুরী। ৭১-এর যুদ্ধকালীন পুরো 9 মাস টিক্কা নিয়াজি, ইয়াহিয়া ভুট্টো, মোনায়েম খাঁর সাথে পাকিস্তানি সামরিক জান্তার দালাল ডক্টর কামাল হোসেনের নামটিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘৃণা ভরে বারবার উচ্চারিত হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে M.আর. আক্তার মুকুল তার চরমপত্রের ভাষায় পাকিস্তানি জামাই কামাইল্লাকে নিয়ে 3টি চরমপত্র পাঠ করেছিলেন। সম্ভবত এ কারণে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও M.আর. আক্তার মুকুলের ভাগ্যে কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মান জোটেনি। চরমপত্র নামে সেই জনপ্রিয় কথিকা, লেখক ও এর নাটকীয় পাঠনের পাঠক M.আর. আক্তার মুকুল যে পরবর্তী সময় তাদেরই বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবের ধমক খেয়েছিলেন, তা তাদের আরেক প্রত্যক্ষদর্শী বন্ধু আব্দুল গাফফার চৌধুরী তার এক লেখায় ফাঁস করে দিয়ে বলেছিলেন, মুকুল, তুই আর কোনোদিনই ফুটলি না রে। ডক্টর কামাল হোসেনকে শেখ মুজিবের সাথে নিয়ে আসার ঘটনা অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছিল। অনেকেই বলেছেন, শেখ মুজিবের পাশে ডক্টর কামালকে কেমন যেন বেখাপ্পা মনে হচ্ছিল। প্লেনে শেখ মুজিবের বেশিরভাগ সময় কেটেছিল পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সঙ্গে একান্ত আলাপ আলোচনায়। দেশের মানচিত্র সংবলিত জাতীয় পতাকা বদলাই কি করে? শেখ মুজিবের জিজ্ঞাসা। অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন এই ব্যাপারে কিছু প্রাথমিক পদক্ষেপ হয়তো নিয়েছেন। ছাত্রলীগের সঙ্গে তার নাকি এ ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। উত্তরে বলা হলো, মুজিব জিজ্ঞেস করলেন, জাতীয় সঙ্গীত সুন্দর, কিন্তু জনপ্রিয় সঙ্গীতের সুরটি যে রক্ত টকবগানো নয়, কিন্তু তবুও তা মেনে নিতে হবে। লাখো শহীদের রক্তস্মৃতি জড়ানো এই গান। শেখ মুজিব বললেন, জাতীয় সঙ্গীত তিনি মেনে নিয়েছিলেন কিছুটা দ্বিধা নিয়েই। বিমানে শেখ মুজিবের সহযাত্রী বিবিসির সংবাদদাতা আতাউস সামাদ জানান, ঢাকা এয়ারপোর্টের আকাশে বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে অসংখ্য মানুষ দেখে শেখ মুজিব কেঁদে ফেলে বললেন, এত মানুষ এসেছে আমাকে দেখতে, এরা আমাকে এত ভালোবাসে, কিন্তু আমি এদের খাওয়াবো কি করে? আতাউস সামাদ প্রশ্ন করেন, এ কথা কেন বলছেন? পাকিস্তানিরা সব খাদ্যগুদাম পুড়িয়ে দিয়েছে, দেশে তো খাবার নেই। এ কথা কিভাবে জানলেন? আমরা তো বাজারে চাল দেখে এসেছি। শেখ মুজিব বিস্মিতভাবে বললেন, আমাকে যে ঢাকা থেকে লন্ডনে ফোন করে জানালো। দেশের নেতা দেশে ফেরার আগেই তাকে ভয় দেখানো হয়েছে যে সদ্য স্বাধীন দেশ ও জাতি ভীষণ বিপদের মধ্যে পড়েছে, কাজেই সাহায্য চাইতে হবে বহির্বিশ্বের কাছে। বস্তুতপক্ষে সরকারিভাবে আন্তর্জাতিক দরবারে সাহায্য চাইবার বিষয়ে আওয়ামী লীগ নেতারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। এই সাহায্য চাইবার নীতি ও ধরন নিয়ে উচ্চ পর্যায়ের নেতৃত্বের মাঝে বিভ্রান্তি শুরু হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি। দিল্লি হয়ে শেখ মুজিব বাংলাদেশে ফিরছেন। এদিকে টিভি ও বেতারে ব্যারিস্টার মওদুদ আহমেদ, যিনি পরবর্তীকালে বিএনপি সরকারের মন্ত্রী, তিনি শেখ মুজিবের আগমন বার্তা ও সেই সাথে যথেচ্ছ গুণগান প্রচার করতে গিয়ে এমন সব তথ্য পরিবেশন করে যাচ্ছিলেন যার সাথে সত্যের কোনো সম্পর্কই ছিল না। তিনি এক পর্যায়ে কিভাবে শেখ মুজিবের নেতৃত্বে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছিল তারও ভিত্তিহীন ও কাল্পনিক বর্ণনা দিয়ে যাচ্ছিলেন। অথচ শেখ মুজিব ওই সময় ভিন্ন মামলায় বন্দী হিসেবে ফরিদপুরের কারাগারে। ইতিহাসের কি নির্মম পরিহাস! আজ আওয়ামী লীগ
শেখ মুজিবকে যে ভাষা সংগ্রামী বলেও দাবি করে, তার সূচনা হয়েছিল পরবর্তীকালে প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা মওদুদ আহমেদের কণ্ঠেই। তিনি ঢাকায় পৌঁছান অপরাহ্নে। শেখ মুজিবকে অভ্যর্থনা জানানোর জন্য তেজগাঁও বিমানবন্দরে লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য তাজউদ্দিন সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছিল। মন্ত্রিসভার সবাই উপস্থিত ছিলেন। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে ঢাকায় উপস্থিত সব সেক্টর কমান্ডারকে এক সারিতে গ্যাংওয়েতে দাঁড় করানো হয়েছিল। অভ্যর্থনার মুহূর্তটি ছিল খুবই ভাবাবেগপূর্ণ। সবাই উদ্গ্রীব হয়েছিলেন শেখ মুজিবুর রহমানকে দেখার জন্য, তার সাথে কর্মর্দনের জন্য। ব্যবস্থাপনা সুশৃঙ্খলই ছিল। প্লেন গ্যাংওয়েতে এসে থামার পর দরজা খুলে দিলে শেখ মুজিবকে সরাসরি দেখামাত্র লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দেয়। ঠিক সেই মুহূর্তে আকস্মিকভাবে দুই ছাত্রনেতা খসরু ও মন্টু এবং শেখ মুজিবের এক দেহরক্ষী খাকি পোশাকে কোমরে পিস্তল বহন করে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে শেখ মুজিবকে আলিঙ্গন করে। এক্ষেত্রে সেদিন রাষ্ট্রীয় প্রোটোকল রক্ষা করা হয়নি, দাপট ছিল ছাত্র নেতৃবৃন্দেরই। এই ঘটনা অশোভন এবং অমর্যাদাকর ছিল। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মর্যাদাও ক্ষুণ্ণ করা হয়েছিল। সেদিনে সেই মাহেন্দ্রক্ষণেও এমন বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। নবীন রাষ্ট্রের রাজনীতিতে অনভিজ্ঞ এবং স্বল্প শিক্ষিত এই ছাত্রনেতাদের প্রভাব যে অটুট থাকবে তার আভাস পাওয়া গেল। আনন্দে আত্মহারা লাখো মানুষ বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে প্রাণ ঢালা সংবর্ধনা জানায়। লাখো মানুষের ঢল চারদিকে। প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সবাই ব্যাকুল। আবেগ উদ্বেল জনতার ভেতর দিয়ে খোলা ট্রাকে মহানায়ক রেসকোর্সের ময়দানের দিকে যাত্রা করেন। অপ্রয়োজনীয়ভাবে খোলা ট্রাকে উদ্যত অস্ত্র হাতে থাকা পাহারা দেয়ার বাহাদুরি নিচ্ছিলেন তরুণ মুক্তিযোদ্ধাদের একটি শহরে গ্রুপ। এর মধ্যে দুজনের একজন ছিলেন রূপালী পর্দার নায়ক খসরু, অন্যজন মঞ্চের নাসিরুদ্দিন ইউসুফ, যারা ইতিহাসের রঙ্গমঞ্চে অভিনয় শুরু করলেও পরবর্তী সময়ে নাটক আর সিনেমার পর্দাকেই অধিক আকর্ষণীয় বলে মনে করেছিলেন। জনতার ভিড় ঠেলে সেদিন ধীর গতিতে ট্রাকটি রেসকোর্স পৌঁছাতে সময় নিয়েছিল 2.5 ঘন্টা, মানে আজকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত। সেদিন যেতে এত দীর্ঘ সময় লেগেছিল। মহাজ্যামের শহরে বসবাসকারী আজকের প্রজন্মের কাছে এটা অস্বাভাবিক মনে নাও হতে পারে। এই সময়ের মধ্যে ট্রাকে পাশে দাঁড়ানো আনন্দে উদ্বেল অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কানের কাছে মুখ নামিয়ে শেখ মুজিব বলেছিলেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। শেখ মুজিবকে বহনকারী ট্রাকটি উৎফুল্ল জনস্রোতের মধ্যে দিয়ে যখন এগিয়ে যাচ্ছিল, তখন সেই ট্রাকের সামনে ছিল সামরিক পোশাক পরা একদল লোক, যাদের হাতে ছিল দুটি ছবি। একটি ছবি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর, আরেকটি ছিল ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবের যৌথ ছবি, যেখানে সংস্কৃত ভাষায় লেখা ছিল মুন্ডুক উপনিষদের মন্ত্র, যা ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য হিসেবে গৃহীত হয়েছে সত্যমেব জয়তে। তার মানে সত্যের জয় অবশ্যম্ভাবী। বিকাল 5টায় রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে ভাষণ দেন তিনি। সেদিনকার রেসকোর্স ময়দান ছিল লোকে লোকারণ্য। কুয়াশা না কাটতেই জনস্রোত বয়ে আসছিল দূর দূরান্ত থেকে। তাদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য মাঠের উত্তরে মেয়েদের গেট দিয়ে প্রবেশ করেছিলেন এক 70ঊর্ধ্ব বৃদ্ধা। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরা বৃদ্ধাকে ঢুকতে বাধা দিল। বৃদ্ধা তার মলিন ব্লাউজের ভেতর থেকে সযত্নে রাখা এক টুকরো শুকিয়ে যাওয়া রক্তমাখা কাপড় বের করে উচ্চকণ্ঠে বলে উঠলেন, লৌ আনছি, লৌ, আর আমার লৌ রক্ত নিয়ে আইসি, শেখ সাবরে দিমো। বৃদ্ধার নাম করিমুন্নেসা। তার 2 ছেলে আরাফাত আর কালাচান। দুইজনই ছিল আদমজি পাটকলের শ্রমিক। পাকিস্তানি বাহিনী তার এই 2 সন্তানকেই গুলি করে হত্যা করে। তার 2 প্রিয় সন্তানের বক্ষ বিদীর্ণ করে বাংলার শ্যামল মাটির উপর দিয়ে যখন রক্তস্রোত বয়ে যাচ্ছিল, তখন শেখ মুজিবের আহ্বানের কথা মনে হয়েছিল এই বৃদ্ধার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। করিমুন্নেসা জানতেন একদিন শেখ মুজিব স্বাধীন দেশে ফিরে আসবেন। তিনি পুত্রশোক ভুলে তার সন্তানের রক্তমাখা এই কাপড় সযত্নে তুলে রেখেছিলেন আত্মত্যাগের অকাট্য প্রমাণ প্রাণাধিক প্রিয় নেতার হাতে তুলে দেওয়ার জন্য। আজ সেই কাঙ্ক্ষিত দিন। করিমুন্নেসা পুত্রের লৌ অর্থাৎ রক্ত দিয়ে অর্ঘ্য তুলে দেবেন তার প্রিয় নেতার হাতে। করিমুন্নেসা অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, কোন সময় আইব? তারে দেখলে আমার সব দুঃখ শেষ হইব। শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছিলেন কোটি কোটি বঞ্চিত মানুষের স্বপ্নের নেতা, যার অলৌকিক স্পর্শে তাদের সব দুঃখের অবসান হবে বলে তারা বিশ্বাস করেছিল। রমনার রেসকোর্স ময়দানের জনসভাস্থলে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য সকাল থেকেই মানুষের ঢল নেমেছিল। নতুন রাষ্ট্রের আনকোড়া অনভিজ্ঞ মন্ত্রীরা মঞ্চে উঠলেন। শেখ মুজিবের সাথে ডক্টর কামাল হোসেনও মঞ্চে উঠলেন। কামাল হোসেন মঞ্চে উঠে দাঁড়ালে জনতা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানায়।
সে সময় শেখ মুজিব শেখ আব্দুল আজিজ, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং পরে শেখ মুজিবের তথ্য, কৃষি এবং যোগাযোগ মন্ত্রী ছিলেন, তাকে বললেন, কামাল সম্পর্কে জনতাকে কি বলবো? উনি বলেন, তুমি যেটা ভালো মনে করো সেটাই বলো। উল্লেখ্য, শেখ আব্দুল আজিজ শেখ মুজিবকে তুমি বলেই সম্বোধন করতেন। ডক্টর কামাল হোসেন যে আমার সাথে জেলে ছিল এটা বলবো? শেখ আব্দুল আজিজ ছোট করে উত্তর দিলেন, তাই বলো। শেখ মুজিব উত্তেজিত এবং ক্ষিপ্ত জনতাকে বললেন, আপনারা গোলমাল করবেন না, কামাল হোসেন আমার সাথেই জেলে ছিল। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় কামাল হোসেন মুক্ত অবস্থায় পাকিস্তানেই অবস্থান করছিলেন। এ প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রদূত কামরুদ্দিন আহমেদ লিখেছেন, ঢাকায় যেদিন মুজিব ফিরে এলেন তার প্রথম কর্তব্য কাজ মনে হল ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের বিরোধীদের অভিযোগ এবং মুক্তিবাহিনীর সন্দেহ থেকে মুক্ত করা, যা তিনি প্রথম দিনকার জনসভায় বিচক্ষণতার সাথে করতে সক্ষম হয়েছিলেন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা রেসকোর্স ময়দানে প্রায় 17 মিনিট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই দিন জনতার উদ্দেশ্যে শেখ মুজিব ঘোষণা দেন, রক্ত দিয়ে হলেও আমি বাঙালি জাতির এই ভালোবাসার ঋণ শোধ করে যাব। মুক্তিযুদ্ধে এদেশের তরুণ সমাজ, বিশেষত উচ্চ শিক্ষার্থী তরুণ তরুণীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক মুক্তি কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করেছিল। স্বাধীনতা যুদ্ধে সত্যিকার অর্থে অংশগ্রহণকারী ছাত্র সমাজের একটা অংশ সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির চেতনায় সামিল হয়েছিল। স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশে এই শিক্ষিত এবং শিক্ষার্থী তরুণরা স্বদেশ পুনর্গঠন এবং রাষ্ট্র গড়ে তোলার কাজে তাদের সেই চেতনা এবং আকাঙ্ক্ষার বাস্তব এবং প্রায়োগিক প্রতিফলন দেখতে চাইল। বিশ্বজুড়ে তখন সমাজতন্ত্রের জয় জয়কার। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং সমগ্র পূর্ব ইউরোপ জুড়ে তখন কমিউনিস্ট রাজনৈতিক মতাদর্শের ঢল বেয়ে চলছে। রাষ্ট্রীয় কাঠামোতে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সাফল্য এবং পশ্চাৎপদ গণমানুষের প্রগতির পথে ধারাবাহিক অগ্রযাত্রা সমাজতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থার প্রতি হৃদয় কাঁপানো ভালোবাসা পূর্ণ আবেগ তৈরি করেছিল প্রায় সারা দুনিয়ায়। নব্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশেও তার ঢেউ এসে লেগেছিল। 1950-এর দশকে শুরু হয়ে 60-এর দশকে এসে তদানীন্তন পূর্ব বাংলা কিংবা পূর্ব পাকিস্তানের সোভিয়েত ইউনিয়ন ও গণচীনের উদ্যোগে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক প্রচার পরিচিতির বদৌলতে এদেশের শিক্ষিত এবং শিক্ষার্থী তরুণ তরুণীরা এই রাজনৈতিক ধারার সাথে পরিচিত হয়ে উঠেছিল। এরও বহু আগে বিংশ শতাব্দীর শুরু থেকে ওই শতাব্দীর মধ্যকালে প্রধানত দুইজন মহাপুরুষ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এবং কাজী নজরুল ইসলাম, তাদের জীবনব্যাপী সাধনা সংগ্রাম এবং প্রচারণায় নারী পুরুষ নির্বিশেষে সমাজের সকল স্তরের, বিশেষত অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষকে প্রগতির মহাযাত্রায় বৈষম্যহীনভাবে সামিল করার লক্ষ্যে তরুণ এবং যুব সমাজকে প্রস্তুত করে তুলেছিলেন। যুদ্ধজয়ী তরুণ এবং যুব সমাজ মনে প্রাণে বিশ্বাস করেছিল সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাই তাদেরকে মুক্তির সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে, আর সেজন্য তাদের নানামুখী তৎপরতা, প্রয়াস, প্রচেষ্টা কিছুই কম ছিল না। কিন্তু ক্ষমতাসীন মহল শুরুতেই তাদের শত প্রতিশ্রুতি আর মন ভোলানো অঙ্গীকার জলাঞ্জলি দিয়ে কায়েমি স্বার্থবাদী চরিত্রে আত্মপ্রকাশ করল রাজনীতির মঞ্চে। দুনিয়া জোড়া হতভাগ্য আর পিছিয়ে থাকা মানুষের জীবনধারায় পরিবর্তনের জোয়ার এনেছিল যে দুই মহাপুরুষের চিন্তাধারা, সেই কার্ল মার্কস আর মাও সেতুংয়ের রাজনৈতিক অর্থনৈতিক মতবাদ ও মতাদর্শের প্রতি অত্যন্ত সম্মানজনকভাবে নেতিবাচক উক্তি এবং প্রচারণা চালাত শাসক দলের ছাত্র সংগঠন। শাসক গোষ্ঠী যখন রাষ্ট্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে দখলে রাখার স্বপ্নে বিভোর, হাজির করেছিল মুজিববাদ নামের অন্তঃশ্বাস শূন্য তাৎপর্যহীন স্লোগান, যার কোনো ওজনদার কিংবা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা তারা জাতির সামনে পেশ করতে পারেনি। অন্যদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ছাত্র সংগঠন মুজিববাদের নামে কায়েমি গোষ্ঠীর গণবিরোধী ভয়ঙ্কর তৎপরতার পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছিল মানুষকে। তারা মুজিববাদকে পুঁজিবাদের নতুন রূপ বা সংস্করণ হিসেবেও উপস্থাপন করেছিল। রাজধানীতে দেয়াল লিখনিতে ফুটে ওঠে সেই সব রাজনৈতিক আন্দোলন তৎপরতার চিত্র। শেখ মুজিব কাঁদতে কাঁদতে সবার ত্যাগের কথা স্মরণ করেন, দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন সবাইকে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশ শাসনের জন্য যে নেতার প্রয়োজন ছিল সেই শূন্যস্থান তিনি পূরণ করলেন দেশে ফিরে। তার জন্যই সমগ্র জাতি প্রতীক্ষা করেছিল। রেসকোর্সের জনসভায় তিনি মাইকের সামনে দাঁড়িয়ে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন। ভাষণে কান্না জড়িত কণ্ঠে বলেন, বিশ্বকবি, তুমি বলেছিলে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তুমি দেখে যাও, তোমার অপেক্ষাকে আমরা মোচন করেছি। তোমার কথা মিথ্যা প্রমাণিত করে আজ 7 কোটি বাঙালি যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। হে বিশ্বকবি, তুমি আজ জীবিত থাকলে বাঙালির বীরত্ব মুগ্ধ হয়ে নতুন কবিতা সৃষ্টি করতে। ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, আমার সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম, আমি বাঙালি,
আমি মানুষ, আমি মুসলমান। মুসলমান একবার মরে, দুইবার মরে না। আমি বলেছিলাম, আমার মৃত্যু যদি এসে থাকে আমি হাসতে হাসতে যাব। আমার বাঙালি জাতিকে অপমান করা যাবে না। তোমাদের কাছে ক্ষমা চাইব না, এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। শেখ মুজিব রেসকোর্স ময়দানে সেদিন বলেছিলেন, এই বাংলাদেশ হবে সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশ হবে গণতন্ত্র, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। শেখ মুজিবকে ফিরে পাওয়ার উন্মাদনায় সেদিন কারো মাথায় আসেনি ধর্মনিরপেক্ষ এই রাষ্ট্রীয় নীতির কথা কেউ এর আগে শোনেনি। তিনি বলেছিলেন, আজ আমার কারোর বিরুদ্ধে প্রতিহিংসা নেই। একটা মানুষকেও তোমরা কিছু বলো না। অন্যায় যে করেছে তাকে সাজা দেব। আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না। এই বক্তৃতায় তিনি বাঙালিদের উদ্দেশ্য করে বলেন, যারা বাংলা জানে না তোমাদের বলছি, তোমরা আজ থেকে বাঙালি হয়ে যাও। যে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ফল হিসেবে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে দাবি করা হয়, সেই বাঙালি বলতে শেখ মুজিব ঠিক কী বোঝাতে চাইতেন? বাংলাদেশের সীমান্ত বেষ্টনীতে সীমিত জনগোষ্ঠী এবং খুবই সংকীর্ণ জাত্যাভিমানী বাঙালি গোষ্ঠী? অবশ্যই এর পাশাপাশি তিনি দৃঢ় কণ্ঠে এক অজানা অজ্ঞাত কল্পিত বিরোধী শক্তির বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, তাদের নির্মূল করবেন, নিঃশেষ করবেন। এমন ভীতিকর ভাষাও ব্যবহার করেন। সেদিন ঢাকা শহরে মুজিব অনুসারীরা একটা নতুন স্লোগান দেয়, বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ, মুজিববাদ। শেখ মুজিবের প্রতি অতি উৎসাহী অনুসারীরা মুজিববাদ কী জিনিস তা স্পষ্ট করার প্রয়োজন বোধ করেনি। কয়েকদিন পরে সাংবাদিকেরা বাংলাদেশে শেখ মুজিবের প্রথম সংবাদ সম্মেলনে তাকে মুখোমুখি জিজ্ঞেস করেন, মুজিববাদ কি? তিনি স্মিত হাস্যে প্রশ্নকারী সাংবাদিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, আমি এখন বলতে পারবো না। শেখ মুজিবুর রহমান নিজে পরবর্তী সময় মুজিববাদের ব্যাখ্যা দিয়েছিলেন বটে, তবে মুজিববাদ কী জিনিস তা তিনি মোটেই পরিষ্কার করতে পারেননি। মুজিববাদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, যদি মুজিববাদকে একটি আদর্শ হিসেবে বিবেচনা করতে হয় তা ব্যাখ্যা করা উচিত দার্শনিকদের, তবে আমি মুজিববাদ বলতে নিজে কি বুঝেছি সেটা বলতে পারি। প্রথমত, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, জনগণের সার্বভৌম ইচ্ছার বিরুদ্ধে, চিন্তায়, স্বাধীনতায়, কথা বলার অধিকারে, যা কিছু মানব জীবনকে বহিয়ান করে তোলে। গণতন্ত্রের প্রতি বিশ্বাসের পাশাপাশি আমি এটাও মনে করি, গণতন্ত্রের বিকাশের জন্য সমাজে যে শর্ত উপস্থিত থাকবে তা হচ্ছে সমাজকে শোষণ থেকে মুক্ত থাকতে হবে। এ কারণেই গণতন্ত্রের পাশাপাশি আমি সমাজতন্ত্রের কথা বলি। আমি এটাও মনে করি, বাংলাদেশে যতগুলো ধর্মের লোক আছে তাদের সমান অধিকার থাকা উচিত। আমি এটাকে ধর্মনিরপেক্ষতা বলি, অর্থাৎ নিজের বিশ্বাসকে লালন করার অধিকার। পরিশেষে জনগণকে বাংলার সমগ্র পরিবেশ থেকে, বাঙালি সংস্কৃতি থেকে, ভাষা ও লোকসংস্কৃতি থেকে উদ্দীপনা সংগ্রহ করতে হবে। এই উদ্দীপনার জন্য বাঙালির সোনার বাংলা গড়ার স্বার্থে একসঙ্গে কাজে সামিল হবে। আমি এটাকেই জাতীয়তাবাদ বলে বুঝি। শেখ মুজিবের আগমন উপলক্ষে পরের দিন ছিল সরকারি ছুটির দিন। সেদিন তাজউদ্দিনের সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপ হয় সরকার গঠন সম্পর্কে। তাজউদ্দিন নিজে থেকেই শেখ মুজিবকে জানান, তিনি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার, মুক্তিযুদ্ধ কিভাবে চলেছে, দেশে কি কি ঘটেছে, মানুষের মনোজগতে কি কি পরিবর্তন হয়েছে, কি কি প্রত্যাশার স্বপ্ন জন্ম নিয়েছে, এসব বিষয়ে কিছু জরুরি কথা বলতে চান। দুর্ভাগ্য, সেসব কথা বলার সুযোগ তাজউদ্দিনের আর কখনো আসেনি। তিনিও তাজউদ্দিনের কাছে একবারও জানতে চাননি 9 মাস মুক্তিযুদ্ধ কিভাবে চলেছিল, জানতে চাননি প্রবাসী সরকারের কথা এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকার কথা। শেখ মুজিবের প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় 14 জানুয়ারি। সেখানে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেন। তিনি বাংলাদেশে বসবাসকারী সকলকে বাঙালি বলে অভিহিত করে বলেন, অবাঙালিদের অবশ্যই বাঙালি হতে হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো বিশেষ চুক্তি হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বন্ধুত্বের চুক্তিটি আমাদের হৃদয়ে নিহিত আছে। এখানেই ঘোষণা দেন তিনি আর আওয়ামী লীগের সভাপতি থাকবেন না, যদিও এই প্রতিশ্রুতি তিনি পরে আর রক্ষা করেননি। শেখ মুজিব পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলেও ওরিয়ানা ফালাচি আবারও ঢাকায় আসেন। এরই মধ্যে আউটার স্টেডিয়ামে কাদের সিদ্দিকের বেয়নেট চার্জ করে কয়েকজনকে হত্যার সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপিয়েছেন ওরিয়ানা। পরপর 2 দিন শেখ মুজিবের সাক্ষাৎকার নেন তিনি। সাক্ষাৎকার সহ ওরিয়ানার কয়েক পাতার দীর্ঘ প্রতিবেদন ছাপা হয় 24 ফেব্রুয়ারি 1972-এর ইটালীয় পত্রিকা লা ইউরোপীয়তে। ফালাচি শেখ মুজিবকে তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের ইটালির গণধিকৃত স্বৈরাচারী শাসক মুসোলিনির সঙ্গে। তাকে মিথ্যাবাদী বলেছেন, অহংকারী বলেছেন, এমনকি উন্মাদ পর্যন্ত বলতে দ্বিধা করেননি। 26শে মার্চ তিনি নিহত না হয়ে গ্রেপ্তার কেন হলেন তার ব্যাখ্যা জানতে চেয়ে
ওরিয়ানা সন্দেহ প্রকাশ করেছেন ভুট্টোর সঙ্গে তার হয়তো কোনো গোপন আঘাত ছিল। ওরিয়ানার প্রতিবেদন পড়ে মনে হয় শেখ মুজিব অত্যন্ত অসহিষ্ণু, ক্ষমতাদর্পী এবং বদমেজাজের মানুষ ছিলেন। শেখ মুজিবের এক ভাগ্নে শমসের ওয়াদুদকে সাক্ষী দাঁড় করিয়ে ওরিয়ানা বলেছেন, ক্ষমতার লোভে লোকটা পাগল হয়ে গেছে। ওরিয়ানা লিখেছেন, এই রিপোর্টের কারণে মুক্তিবাহিনীর ক্রোধ এড়িয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। বিমানে নিরাপদে পালিয়ে যেতে 5 জন অস্ট্রেলীয় এবং 2 জন ভারতীয় তাকে সাহায্য করেছিল। পরবর্তী সময়ে প্রকাশিত মুজিবের আরেকটি সাক্ষাৎকারে ওরিয়ানা শেখ মুজিবকে উদ্ধত এবং তার দেখা সবচেয়ে মূঢ় মানুষ হিসেবে তুলে ধরেছেন।